গুড মর্নিং। আশা করি আপনারা সবাই ভালো আছেন। পূর্বাজ লাইফস্টাইলের আর একটা নতুন ব্লগে স্বাগত জানিয়ে আজকের আর একটা নতুন ব্লগ শুরু করছি। তো আজকে হচ্ছে গিয়ে মঙ্গলবার আর এখন বাজে হচ্ছে এই 9:45। দেখছেন কথা বলছি আপনাদের সাথে, ইঁদুরটা দৌড়ে গেল। আমার তুলসী পাতা নিয়ে পালিয়ে গেছে। একটা মাত্র তুলসী পাতা ছিল, সেটাকে কালকে তো যখন ওই দেখুন গোপালকে যখন শয়ন দিই তখন সেটা তার খাবারের মধ্যে ছিল। সকালবেলায় উঠে গোপালকে শয়ন থেকে তুলতে গিয়ে দেখি নেই, আবার কোথায় নিয়ে পালিয়ে গেছে। ব্যাস হয়ে গেল। এবার মানে সেই গাছের তুলসী পাতা জোগাড় করতে হবে, করে তবে পুজো দিতে হবে। আর কোথাও পাবো পেতলে তুলসী পাতা? এত তো খোঁজ করে এলাম, নেই। যাই হোক, আজকে হলে গিয়ে মঙ্গলবার আর এখন বাজে হচ্ছে ওই 10:05। তো পুজোয় বসবো। বাইরেটা কীরকম ঠান্ডা ঠান্ডা সকালবেলায়। কালকে আপনাদের সঙ্গে কথা বলার পর আমার ছেলে তখন বোধহয় 12:30 বাজে। হ্যাঁ, সেই রকম 12:30 কি, হ্যাঁ 12:30 বাজতে যায়। তখন আবার গেল নার্সিংহোমে। হঠাৎ এসে বলে মা এরকম নার্সিংহোম থেকে কল এসছে, একটা এমার্জেন্সি পেশেন্ট এসছে, দেখতে যেতে হবে। আমি যা। এবার অত রাতে আমি বলি যে জ্যাকেট ট্যাকেট গায়ে দিয়ে যা বাবু। এবার আমার ছেলের গরম বেশি, ও অত পড়তে চায় না। আমি বলি না, এরকম কনকনে ঠান্ডা, বাইরে বারান্দায় দাঁড়ানো যাচ্ছে না জানেন। তার মধ্যে তারপরে বলে আমি একা যাব এতটা রাস্তা, বলে ওর দাদাকে আবার সঙ্গে করে নিয়ে দুই ভাই মিলে গেছিলো। সে এসেছে পুরো হি করে কাঁপছে ছেলেটা জানেন, এত ঠান্ডা। আর আমি আপনাদের সঙ্গে কথা বলার পর আমি বলি যে অনেক জামা কাপড় জমে গেছে, এই কদিন তো শরীর খারাপ ছিল বলে পারিনি, আজকে ওয়াশিং মেশিনটা একটু চালাই। সে বারান্দায় পর্দা টর্দা সব টেনে দিয়েছি, দিয়ে আমি ওয়াশিং মেশিনের মানে রেডি করছি। সে ঠান্ডা, ওরে বাপ রে বাপ, কি ঠান্ডা কি ঠান্ডা। ভালো হয়েছে, এরকম ঠান্ডাই ভালো, অত গরম কি ভালো বলুন তো। যাই হোক, চলুন আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। বাগানে গেছিলাম, গিয়ে ফুল তো নিয়ে এসেছি। আর বাগানে যে তুলসী গাছটা ডাক্তার সাহেব লাগিয়ে দিয়েছে সেখান থেকেই তুলসী পাতা তুলে নিয়ে এলাম। আর কি করব। দেখি আজকে যদি পারি বিকেলবেলায় হাঁটতে হাঁটতে যাব, গিয়ে একটুখানি ফুল নিয়ে আসবো ঠাকুরের। ডাক্তার সাহেব কি বলুন তো, ওই নার্সিংহোমের জন্য ফুল তো নেয় না, মালা নিয়ে যায়। তা সেই মালা বেশি হলে বাড়ির জন্য নিয়ে আসে, বাড়ির ঠাকুরের জন্যে। কিন্তু ফুল তো আনে না, ওই 2-4টে ফুল আনে, ওই দিয়ে কি আর এত ঠাকুরের পুজো হবে আমার বলুন। সেই জন্যে ফুলটা আমাকে কিনে আনতেই হয়, এই হচ্ছে ব্যাপার। তো চলুন, হ্যাঁ বেশি কথা বলবো না, আগে পুজোটা সেরে নিই। খাবারে বানাচ্ছি বেসনের চিলা। ওই বেসন, পেঁয়াজ, টমেটো, লঙ্কা সব গুলে নুন হলুদ দিয়ে বানাচ্ছি। আমার যিশু খেতে ভীষণ ভালোবাসে। কিছু হলো কি না হলো বলবে মা তুমি একটু সেই যে তোমার সেই বেসনের চিলা করে দাও না। তো এই যে বানাচ্ছি, আমিও খাবো। এই যে গুলে রাখছি, আমিও আজকে এটাই খেয়ে নেব। আর এই যে এখানে ভাত বসিয়েছি। কালকে সেই যে ডাবটা এই যে দেখালাম না, যিশু তো কালকে খাবার সময় পায়নি। আজকে বলে মা ডাবের মাথাটা একটু ছাড়িয়ে দাও, আমি খাবো। ব্যাস, এবার ছাড়াতে গিয়ে আমি আর কিছুতেই পারছি না জানেন, এত শক্ত। কচি ডাব হলে সেটা চট করে মাথাটা কেটে যায়। তারপরে বলে কি তোমার হাতে লেগে যাবে চাকু, তুমি আমায় দাও কাঠি। দিয়ে কাটতে গিয়ে বলে মা গো এটা ইঁটের মতো শক্ত এই জায়গাটা, কেন গো? হাত দিয়ে দেখি ভিতরে আর জল বলে কিছু নেই, নারকেল হয়ে গেছে। সে যে ডাবলাটা এটা ছাড়িয়েছে সে কি এটা বুঝতে পারেনি, নাকি ইচ্ছা করেই মাকে কিছু বলেনি, কে জানে। তো একে আর এখন কে ছাড়াবে? আগে ছন্দাদি ছিল, তাকে দিয়ে ছাড়াতাম। ওই নারকেলটা ডাক্তার সাহেবকে বললাম যে এটা কী হবে, তুমি কি ছাড়িয়ে নেবে? তো কোনো উত্তর করলো না, সেও পড়ে আছে। আমার ঘরে এসবের লোক নেই না, কে ছাড়িয়ে দেবে বলো না, এটা তো ফেলাই যাবে, কে বলে এটা তো একদম। তারপরে কনাকেও বলছিলাম, বলে ও মামি ওটা তাহলে নারকেল হয়ে গেছে ভিতরে। এটা
ডাক্তার সাহেব তো খাওয়া হয়ে গেল, খেয়ে দিয়ে আবার বেরিয়ে যাচ্ছে। তো বাকি যা রান্না আছে চলুন একবার দেখিয়ে দিই। হ্যাঁ, এই যে ডিম সেদ্ধ, এখানে একটুখানি বাটা মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল করলাম, ভেবেছিলাম যে ভাজাই রেখে দেবো, তারপরে সময় আছে দেখে একটু করেই নিলাম ডাক্তার সাহেবের সাথে কথা বলতে বলতে। এই যে মটর ডাল, বলছে ভালো হয়েছে খেতে, ভালো লাগছে। এটা হচ্ছে ঢ্যাঁড়সের ঝাল, আর এই হচ্ছে পটলের তরকারি। সে আলু ঝোল পটল সব তো ডাক্তার সাহেবকে দিয়েছি, আর আমি একটু আমার জন্য পটল রেখে দিয়েছি। যে বাইরের ডাক্তারবাবুর কথা বলছি আমি, বাইরের ডাক্তারকে কি দেখাবো বলুন তো, তারা তো সব ওই অ্যালোপ্যাথি ওষুধ দেবে। এবার সকাল থেকে তো মানে গন্ডা গন্ডা ওষুধ খাই, জানেনই তো আপনারা। তার উপরে আবার অ্যালোপ্যাথি ওষুধ খেতে না আমার আর ইচ্ছা করে না। আর দেবে তো ওই নোভামক্স নইলে ক্লেভাম, এই সমস্ত দেবে ওই কফ শুকানোর জন্য। আর কাফ সিরাপ দেবে, কাফ সিরাপ তো আমি খেতে পারবো না, সুগার আছে না আমার, তো এটাই সমস্যা। এবারে যে সমস্ত অ্যালোপ্যাথি ওষুধ দেবে আমি কি করে খাবো বলুন তো, সুগার বেড়ে যাবে। হ্যাঁ, সেই জন্যে আমি হোমিওপ্যাথি ওষুধই খাই। যখন অ্যাকিউট হয়ে যায় তখন ওই ক্লেভাম খেয়ে নিলাম কি নোভামক্স খেতাম, ব্যাস ঠিক হয়ে যেত। তো সেই জন্যই আমি হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছি, তো হোমিওপ্যাথি ওষুধের উপরেই নির্ভর, আমার কিছু করার নেই, উপায় নেই। ওই ওই জন্যই আমার সর্দি না অনেক দিন থাকে, সহজে সেরে যায় না। আমার ছেলে যেমন ও 3 দিনে ওষুধ খেলো, খেয়ে ব্যাস দাঁড়িয়ে গেল, ফিট হয়ে গেল, গিয়ে আবার কালকে ঠান্ডায় চলে গেল বাইক নিয়ে পেশেন্ট দেখতে। তো আমার পক্ষে তো সেটা সম্ভব হয় না গো, কি করব বলুন। আমাকে ওই জন্য হোমিওপ্যাথি ওষুধের উপরেই নির্ভর করে থাকতে হয়। আর ওই জন্যই আমার সর্দি হলে না সারতে সময় লাগে। হোমিওপ্যাথি ওষুধে তো টাইম নেবে। আজও তো আমি ওষুধ খেয়েছি, কিছু করার নেই, ডাক্তার সাহেব তো ওষুধ এনে দিয়েছেন হোমিওপ্যাথি ওষুধ, ব্যাস ওইটা খাই, ওই খেয়েই আমি সুস্থ হব, বুঝলেন তো। সেই জন্য বাইরের ডাক্তারকে দেখিয়ে আমার কোনো লাভ নেই। ঘরেই তো আমার ছেলে আছে, সেই তো ওষুধ দিয়েছিল আমায়, আমি খাইনি। আপনি না বাবা তুই রাখ, আমি হোমিওপ্যাথি ওষুধটা খাই, খেয়ে 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 যদি না কমে অ্যাকিউট হয়ে যায় তখন নাই তো দিস, আর কোনো উপায় নেই, খেতেই হবে, তাই না। এই হচ্ছে ব্যাপার। ঠিক হয়ে যাব, সর্দি হয়েছে তো, অত টেনশানের কি আছে। আর তারপরে দেখুন জলঘাটা তো কম নেই, জলঘাটা তো সকাল থেকে কম হয় না। তো অত জল ঘাটলে সারাদিনে সর্দি সারতে তো টাইম লাগবেই, বলুন কি করব। এই তো আজকে কাজের লোকটা সকাল থেকে উঠে যে ভাত বসাবো, একটা হাঁড়ি নেই জানেন, সে নিজে আবার সব ধুলাম, ধুয়ে তারপরে ভাতটা বসিয়েছি, তখন এলো। হ্যাঁ, তখন কটা হবে, তখন ওই 10:30টারও বেশি হয়ে গেছে। তখন এলো, মা শুনতে পেয়েছে, বলে একটা কিছু কি নেই আর ভাত বসানোর জন্য, আমি না কি থাকবে আর, বলে হাঁড়ি ধুয়ে আবার ভাত বসালাম। তো ওইগুলো করতে তো টাইম লাগে না, এই কী বলে জল ঘাটা হয় না, কি করব বলুন। ও সেরে যাবে, অত চিন্তা নেই। এর ব্লগে দেখছিলাম জানেন, একজন দুপুরবেলাতে তার বাড়িতে রাধাকৃষ্ণের মূর্তি প্রতিষ্ঠা করছে, বিদেশে থাকে সে আর কি। দেখছিলাম বসে বসে, এত ভালো লাগছিল না। আর মানে কি বলবো, ঠাকুরের মূর্তিগুলো খুব সুন্দর হয়েছে, ছোট্টর উপরে, আমার মতন এত বড় নয়, ছোট্টর উপরে ভারী সুন্দর। রাধারানীর মুখটাতেও কি সুন্দর, সেই মূর্তি প্রতিষ্ঠা হচ্ছে আর কি, সেটা দেখাচ্ছিল পুরো ভিডিওটা জুড়ে, সেটাই দেখছিলাম বসে বসে, খুব সুন্দর লাগছিল দেখতে জানেন। তো এই যে গোপালকে শয়ন দিয়ে উঠলাম, লেপ টেপ চাপা দিয়ে দিয়েছি, ঠান্ডা পড়ে গেছে তো ওই জন্য লেপ টেপ চাপা দিয়ে তারপরে শয়ন দিলাম। একটুখানি চা খাবো যাই, কোনা তো রান্না করে দিয়ে চলে গেল, তাড়াতাড়ি এসছিল, আমি আর যিশু বসে আড্ডা মারছিলাম। তা বলে মামি আজকে উপরে তাড়াতাড়ি রান্না হয়ে গেছে তাই চলে এলাম। আমি বলি বেশ করেছো। তো ওকে তো জোগাড় যন্ত্র একটু করে দিলেই হয়, ব্যাস, আর কিছু ওকে কিছু করতে হয় না, ও ফটাফট ফটাফট নিজেই সব গুছিয়ে করে নেয়। আমি ওকে জোগাড় যন্ত্র করে দিয়ে পুজো করতে চলে গেছিলাম, তারপরে তো কখন চলে গেছে, যিশুর দরজা লাগিয়ে দিয়েছে, আমি আর কিছু জানি না। তাই এখন আর বেসিনে যত কাঁচের বাসন টাসন ছিল সব ধুয়ে দিয়ে গেছে জানেন। আমি আবার ওর প্লেটটা ধুয়ে দিচ্ছি, যে আমি না বাবা এটা যদি ভেঙে যায়, হ্যাঁ, বলে তাড়াতাড়ি প্লেটটা ধুয়ে দিচ্ছি, সে তো একদম লাফ দিয়ে বেরো বেরো তুমি এখান থেকে, আমি বাসন ধুয়ে দেবো, তোমার না সর্দি লেগেছে, বলে সব বাসন দেখছি ধুয়ে টুয়ে গুছিয়ে টুচিয়ে দিয়ে গেছে। তো যাই হোক, আমি এখন একটুখানি চা খাবো। যিশু খাবে না, যিশু চিড়ে ভাজা দিয়ে খেলো, আমি একটুখানি চা আর বিস্কুট খাবো, দেখি।
তো বন্ধুরা 10:30 বাজতে যায়, আমরা এবার সব খাওয়া দাওয়া করবো। ডাক্তার সাহেব তো এইমাত্র ফিরলেন, আর এবার আমরা সব খাওয়া দাওয়া করব। তো চলুন আজকের মতন রাখছি, আবার আমাদের দেখা হবে নতুন ব্লগে নতুন বিষয় নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, আর আমার আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব প্লিজ করে দেবেন।